माननीय प्रधानमंत्री मोदी जी का जोरदार स्वागत। बीजेपी जिंदाबाद, एनडीए जिंदाबाद। ভারতে বিজেপি জোট জয় পেলেও ধাক্কা খেল নরেন্দ্র মোদীর অপ্রতিরোধ্য ইমেজ। নীতিশ নাইডুতে আস্থা রাখার চ্যালেঞ্জ, জোট গঠনের নানা তৎপরতা। আজ বৈঠকে বসছে দুই পক্ষই। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। লোকসভা নির্বাচনে বিরোধীদের চমক দেখানো ফলাফলের পর জোট সরকার গঠনের তৎপরতা চলছে ভারতে। সরকার গঠনের লক্ষ্যে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএর সাথে বৈঠকে বসছেন দুই কিংমেকার নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। স্থানীয় সময় বিকেলে দিল্লিতে অনুষ্ঠিত হবে এই বৈঠক। জোটের বাকি নেতাদের সাথে সেখানেই অংশ নেবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু। বিজেপি জয় পেয়েছে 240 আসনে। ক্ষমতা গঠনের প্রয়োজন ম্যাজিক ফিগার 272 আসন। তাই টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে যাওয়া বিজেপির জোট গঠনের বিকল্প নেই। এনডিএর মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে 292টিতে। ফলে জোট টিকিয়ে রাখতে তোড়জোড় চালাচ্ছে বিজেপির হাইকমান্ড। বিরোধী জোট ইন্ডিয়া 234 আসন পেলেও সরকার গঠনের আশা পুরোপুরি ছাড়েনি। নাইডু ও নীতিশের দলের সাথে যোগাযোগ রাখছে তারাও। বিকেলে দিল্লিতে বৈঠকে বসবে বিরোধী জোটের শরিকরাও। লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিয়ম অনুযায়ী নতুন সরকার গঠনের জন্য বুধবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে পদত্যাগপত্র জমা দেন মোদী সহ মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা। তাদের পদত্যাগপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি। এ সময় নতুন মেয়াদে সরকার গঠন না হওয়া পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাবারও আহ্বান জানান তিনি। শনিবার সন্ধ্যায় দিল্লিতে নবগঠিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে বলে জানা গেছে। নাটকীয় কিছু না ঘটলে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। জোটের সব হিসাব নিকাশ ঠিক থাকলেও আবারও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদী। জোট সরকার গঠনের মতো আসন পেলেও পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না নরেন্দ্র মোদী। আর এই দুশ্চিন্তার কারণ খোদ জোটেরই দুই নেতা নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু। বারবার জোট বদলের ইতিহাস যেমন রয়েছে এই দুই নেতার, তেমনি বিজেপির সাথে রয়েছে নীতি ও আদর্শিক ব্যবধান। অন্যদিকে কিছু ছোট দলের পক্ষ থেকেও আভাস মিলেছে কংগ্রেস নেতৃত্বাধীন জোটকে সমর্থনের। We used to join BJP sometimes because of political compulsions. That is another thing. Today there is a democratic compulsion. You have to understand the democratic compulsion. CBI, ED, even income tax. Everybody is attacking. All institutions are demolished. কিছুদিন আগেও ইন্ডিয়া জোটের সমাবেশে অংশ নিয়ে নরেন্দ্র মোদীকে এভাবেই কঠোর সমালোচনা করেন চন্দ্রবাবু নাইডু। चंद्रबाबू जी, एनडीए के दरवाजे आपके लिए हमेशा के लिए बंद हो चुके हैं, बंद हो। আবার অন্ধ্রপ্রদেশের এই নেতাকে ছেড়ে কথা বলেননি বিজেপি নেতারাও। বেঈমান আখ্যাও দেয়া হয়। চন্দ্রবাবু নাইডু 2018 সালে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ থেকে বেরিয়ে যান, যোগ দেন ইন্ডিয়া জোটে। তবে এবারের লোকসভা নির্বাচনের আগে আবারও হাত মেলান বিজেপির সাথে। অন্যদিকে গেল বছরও কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের শীর্ষস্থানীয় নেতা ছিলেন নীতিশ কুমার। এবছরই তিনি যোগ দেন বিজেপি জোটে। উদারপন্থী নীতিশ কুমারের জেডিইউর সাথে রক্ষণশীল বিজেপির রয়েছে নীতিগতভাবে বিরাট ফারাক। ফলে যে নীতিশ নাইডুর উপর ঝুলছে বিজেপির সরকার গঠনের সম্ভাবনা, তাদের সমর্থন নিয়ে রয়েছে শঙ্কা। নির্বাচনে বিজেপি জোট সরকার গঠনের মতো আসন পেলেও পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না নরেন্দ্র মোদী। অন্যদিকে অনেকটাই আত্মবিশ্বাসী কংগ্রেসে তোড়জোড় চলছে জোটের পরিধি বাড়ানোর বিষয়ে। ইন্ডিয়া জোটের শরিকদের পাশাপাশি ছোট দলগুলো সমর্থনের ঘোষণা দিচ্ছে কংগ্রেস জোটকে।
ये फैसला গেল 10 বছর ধরে আমরা বিজেপির প্রতিটি সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়েছি, তাই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী না বানানোর সুযোগ যদি আসে তবে অবশ্যই আমরা তা হাতছাড়া করব না। আমরা চাই না তৃতীয়বারের মতো আবারও তিনি প্রধানমন্ত্রী হন। पार्टी हम है जो नरेंद्र मोदी की एक चीज तो साफ हो, এটা তো স্পষ্ট হয়েছে, মোদি ফ্যাক্টর বলতে যে বিষয়টি ছিল তা ধ্বংস হয়ে গেছে। এখন মোদির সবকিছু নির্ভর করছে জোটের উপর। ইন্ডিয়া জোট থেকে সরকার গঠনের জন্য আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। जो सहयोगी हैं তবে এটা স্পষ্ট যে সরকার গঠনের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত সর্বোচ্চ চেষ্টাই চালাবে বিজেপি কংগ্রেস দুই দলই। ये जो रिजल्ट है जनता की रिजल्ट है। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। নিজে ভোটে জিতেছেন দল বিজেপিও সরকার গঠনের পথে, তবুও যেন এবারের নির্বাচনে অনেক কিছুই হারিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 10 বছর একরকম উড়তে থাকা মোদীর লক্ষ্য ছিল 400 আসন, শেষ পর্যন্ত 300 আসনও পার করতে পারেনি তাদের এনডিএ জোট। এবারে নির্বাচনের ফল নিয়ে হয়তো আরও অনেক বিশ্লেষণ হবে, সমীকরণ বেরিয়ে আসবে। আপাতত মোদীর সামনে বড় চ্যালেঞ্জ নীতিশ আর নাইডুকে আস্থায় রাখা, তারপর আগের বারের চেয়ে অনেক বেশি শক্তিশালী বিরোধী দলকে সংসদে মোকাবেলা করা। माननीय प्रधानमंत्री मोदी जी का जोरदार গুজরাটের মুখ্যমন্ত্রী বা ভারতের প্রধানমন্ত্রী সব পদই জয় করেছেন একক সংখ্যাগরিষ্ঠতায়। টানা তৃতীয়বার লোকসভা নির্বাচনেও জয় পেয়েছে বিজেপি। তবুও এবারের জয় অনেকটা হারের কাছাকাছি মোদির জন্য, কারণ এবার আর একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তার দল। एनडीए এক দশক ধরে ভারতের রাজনীতিতে রাজত্ব করা নরেন্দ্র মোদীর ম্যাজিক এবার যেন ঠিকঠাক কাজ করল না। আপ কি বার 400 পার প্রচারণা চালিয়ে 300 আসনও নিতে পারেনি তার নেতৃত্বাধীন জোট। উল্টো গতবারের তুলনায় 63টি আসন হারিয়েছে নিজ দল বিজেপি। সবচেয়ে বড় ধাক্কা লেগেছে বিজেপির ঘাঁটি হিসেবে বিবেচিত উত্তরপ্রদেশে। ভারতীয় রাজনীতিতে কেন এমন ফিকে হলো গেরুয়া শিবিরের রং? বিশ্লেষকরা মনে করছেন ধর্মীয় রাজনীতির মোড়কে অর্থনৈতিক সব ব্যর্থতা ঢাকতে পারেননি নরেন্দ্র মোদী। বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থ পাচারের মতো সংকট হতাশা তৈরি করেছে ভোটারদের মাঝে। গৌতম আদানি, মুকেশ আম্বানিদের মতো ধনকুবেরদের সাথে ঘনিষ্ঠতা, অন্যদিকে কৃষক আন্দোলন দমনের মতো আচরণ তৈরি করেছে ক্ষোভ। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল, রাম মন্দির নির্মাণের মতো পদক্ষেপ জন্ম দিয়েছে বিতর্কের। বিশেষ করে মুসলিমদের টার্গেট করে মোদী শিবিরের বিভক্তিমূলক প্রচারণা ভালো চোখে দেখেননি অনেকেই। দমন পীড়নের পরও রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী জোটের উত্থানকে দেখা হচ্ছে মোদী সাম্রাজ্যের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে। দুর্বল বিরোধী দল আর কিছু গণমাধ্যমের সুবিধায় নিজের যে ব্র্যান্ডিং তৈরি করেছেন নরেন্দ্র মোদী, এবার যেন কিছুটা ফিকে হলো সেই ইমেজ। ডরথিতা স্ট্রিন, যমুনা নিউজ। রাহুল গান্ধী যা পারেননি তা করে দেখালেন কিশোরীলাল শর্মা। উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ আসন আমেথি পুনরুদ্ধার করেছেন কংগ্রেসের প্রবীণ এই নেতা। 40 বছর ধরে কংগ্রেসের রাজনীতি করলেও এবারই প্রথম অংশ নিয়েছেন লোকসভা নির্বাচনে। আন্ডারডগ হয়ে মাঠে নেমেও করেছেন বাজিমাত, হারিয়ে দিয়েছেন বিজেপির হেভিওয়েট প্রার্থী স্মৃতি ইরানিকে। ফলাফল প্রকাশের পর জায়ান্ট কিলার হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ কিশোরীলালকে। এবারের নির্বাচনের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন হিসেবে বিবেচনা করা হচ্ছিল আমেথিকে। 2014 সালে এই আসনেই রাহুল গান্ধীর কাছে হেরেছিলেন অভিনয় জগৎ থেকে সদ্য রাজনীতির মাঠে নামা স্মৃতি ইরানি। পরের নির্বাচনে আবার এখানেই সবচেয়ে বড় ধাক্কা খেয়েছিল কংগ্রেস। 55,000 ভোটে রাহুলকে হারিয়ে শোধ তোলেন স্মৃতি ইরানি। এবারের নির্বাচনে যখন আমেথির প্রার্থিতা থেকে রাহুল সরে দাঁড়ালেন, কটাক্ষের সুযোগ ছাড়েননি স্মৃতি। বেশিরভাগেরই ধারণা ছিল এবারও কংগ্রেসের হাতছাড়া হতে যাচ্ছে আমেথি। তবে ঠিক সে সময় কিশোরীলাল শর্মার উপর আস্থা রেখেছে দল। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই চমকে দিয়েছেন গান্ধী পরিবারের বিশ্বস্ত সঙ্গী। স্মৃতি ইরানির 3,72,000 ভোটের বিপরীতে কিশোরীলালের অর্জন 5,39,000 বেশি ভোট। मैं सैलरीड आदमी नहीं हूँ, मैं वॉलंटियर हूँ। मैं कांग्रेस से कोई तनख्वाह वाला आदमी नहीं हूँ। ठीक है, बहुत से लोग नहीं जानते, मिथ्या में हैं, तो रहने दिया जाए।
বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত আসনে ভালো ফলাফলের জন্য কিশোরীলালকে অভিনন্দন জানিয়েছেন দলটির নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। বিজয়ের পরও গান্ধী পরিবারের সাথে সম্পর্ক নিয়ে কটূক্তি করেছেন অনেকে, যার শক্ত জবাব দিয়েছেন রাহুল। किशोरीलाल शर्मा जी जो हैं वो 40 साल से अमेठी में कांग्रेस पार्टी के लिए काम कर रहे हैं और उनका अमेठी की जनता के साथ रिश्ता है। शायद बीजेपी के लोगों को ये बात समझ नहीं आई थी कि किशोरीलाल शर्मा जी अमेठी से बहुत क्लोजली कनेक्टेड व्यक्ति हैं। ফলাফলের পর হার মেনে নিয়ে বিজয়ীকে অভিনন্দন জানিয়েছেন স্মৃতি ইরানি। আমেথির জনগণের জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। क्या हार में क्या जीत में किंचित नहीं भयभीत में संघर्ष पथ पर जो मिले ये भी सही वो भी सही वरदान मांगेंगे नहीं। ডরথি তাসরিন, যমুনা নিউজ। বিরোধী জোটের চমক দেখানো ফলাফলে প্রশ্নের মুখে পড়েছে ভারতের নির্বাচনী জরিপকারী সংস্থাগুলো, কারণ বুথ ফেরত জরিপের অনেকটাই ভুল প্রমাণিত হয়েছে। এর আগেও ভারতে বুথ ফেরত জরিপ ভুল প্রমাণিত হওয়ার নজির রয়েছে। বারবার ভুল প্রমাণিত হওয়ায় প্রশ্ন উঠে গেছে জরিপ সংস্থাগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়েই। বিরোধীদের অভিযোগ, ক্ষমতাসীনদের স্বার্থে ইচ্ছাকৃতভাবেই ভুল আভাস দিয়েছিল বুথ ফেরত জরিপ। টেলিভিশনে সরাসরি সম্প্রচার চলাকালে কান্নায় ভেঙে পড়েন প্রদীপ গুপ্তা নামের এই ব্যক্তি। জরিপকারী সংস্থা অ্যাক্সিস মাই ইন্ডিয়ার কর্ণধার তিনি। তার প্রতিষ্ঠানের করা বুথ ফেরত জরিপে বলা হয়েছিল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হবে বিজেপি, কিন্তু বুথ ফেরত জরিপের ফল ভুল প্রমাণ হয় কান্নায় ভেঙে পড়েন তিনি। ভারতের 18তম লোকসভা নির্বাচনে বুথ ফেরত জরিপ নিয়ে চলছে তুমুল বিতর্ক। ফল ঘোষণার আগে গণমাধ্যম আর বিভিন্ন সংস্থাগুলোর জরিপে উঠে আসে বিজেপির ভূমিধস জয়ের আভাস। কোথাও বলা হয় পাত্তাই পাবে না কংগ্রেস, এনডিএ জোটের আসনের সংখ্যা ছাড়িয়ে যাবে 400-র ঘর। জরিপের এসব আভাসকে বুড়ো আঙুল দেখিয়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করেছে কংগ্রেস। ফলে প্রশ্নের মুখে পড়েছে সব জরিপ এবং সংস্থার নীতিগত অবস্থান। ক্ষমতাসীনদের পক্ষে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগও উঠেছে। এসব চ্যানেল এবং সংস্থা প্রধানমন্ত্রীর কাছে থেকে অনেক অর্থ পেয়েছেন, সেই নির্দেশনাতে এসব জরিপ করা হয়েছে। জরিপে শুধু 400 কেন, 700 আসন দেওয়া উচিত ছিল মোদীকে। অখণ্ড ভারত থেকে তিনি 700 সিট পেতেন, পাকিস্তান থেকে 100, নেপাল আফগানিস্তান থেকে 50টা করে আসন পেতে পারতেন মোদী। তবে জরিপের আভাস পাল্টে যাওয়ার ইতিহাস নতুন নয় ভারতের রাজনীতিতে। 2004 সালে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে বিজেপি জোটের 275 আসন পর্যন্ত জয়ের আভাস দেওয়া হয়। তবে আভাস পাল্টে কংগ্রেস জোট জেতে 216 আসনে। শুধু কেন্দ্রের নির্বাচনই নয়, স্থানীয় নির্বাচনেও বারবার ভুল আভাস দিয়ে বিতর্কের মুখে পড়েছে বিভিন্ন জরিপকারী সংস্থা। 2017-তে উত্তরপ্রদেশ, 15-তে বিহার আর একই বছর দিল্লি বিধানসভায় নির্বাচনের বুথ ফেরত জরিপের আভাস পাল্টে যায় পুরোপুরি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ভারতের এবারের নির্বাচনে জয় পেয়েছেন 15 মুসলিম প্রার্থী। 18তম লোকসভা নির্বাচনে অংশ নেন 78 জন। এর আগের নির্বাচনে সংখ্যাটি ছিল 115। এবারের নির্বাচনে যারা জয় পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন তৃণমূলের ইউসুফ পাঠান। বহরমপুর থেকে তিনি হারিয়েছেন কংগ্রেসের সিনিয়র নেতা অধীর রঞ্জনকে। অন্যদিকে জয় পেয়েছেন আলোচিত প্রার্থী আসাদুদ্দিন ওয়াইসি। হায়দ্রাবাদে তিনি হারিয়েছেন বিজেপির নেত্রী মাধবী লতাকে। এছাড়াও লাদাখ, জম্মু কাশ্মীর ও উত্তরপ্রদেশ থেকে জয় পেয়েছেন ইমরান মাসুদ, ইকরা চৌধুরী, আফজাল আনসারির মতো প্রার্থীরা। অন্যদিকে বিজেপির একমাত্র মুসলিম প্রার্থী ছিলেন আব্দুস সালাম, যদিও কেরালার মাল্লামপুরম থেকে হেরেছেন তিনি। ভারতের লোকসভা নির্বাচনে বাজিমাত করেছে অন্তত 1 ডজন তারকা। সিনেমার রঙিন দুনিয়া থেকে রাজনীতির মাঠে নেমে চমক দেখিয়েছেন কঙ্গনা রানাউত, রচনা ব্যানার্জির মতো অভিনেত্রীরা। নির্বাচনের মাঠে ছক্কা হাঁকিয়েছেন একসময়ের মারকুটে ক্রিকেটার ইউসুফ পাঠানও। অবশ্য তারকাদের এত সাফল্যের ভিড়ে ব্যর্থতার তালিকাতেও নাম লিখিয়েছেন গুটি কয়েকজন। সিনেমার বাইরেও নানা বিতর্কিত কাণ্ডে নাম জড়িয়ে গত কয়েক বছর ধরেই বেশ আলোচনায় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। আলোচিত এই অভিনেত্রীকে মনোনয়ন দিয়ে নির্বাচনের মাঠে নামায় ক্ষমতাসীন বিজেপি। প্রথমবার ভোটের লড়াইয়ে নেমেই বাজিমাত কঙ্গনার। শোবিজ জগৎ থেকে এখন তিনি ভারতের পার্লামেন্ট সদস্য।
ভোটের মাঠে তারকাদের জনপ্রিয়তাকে কাজে লাগাতে কঙ্গনা সহ লোকসভা নির্বাচনে আরও বেশ কয়েকজন তারকাকে প্রার্থী করেছে বিজেপি। এবার টানা তৃতীয় মেয়াদে মাথুরা আসন থেকে বিজেপিকে জয় এনে দিয়েছেন একসময় ড্রিম গার্ল খ্যাত হেমা মালিনী। গেরুয়া শিবিরের হয়ে জয় পেয়েছে রবি কিষান, অরুণ গোভিল, মনোজ তিওয়ারির মতো তারকারা। তবে বিজেপির মনোনয়ন পেয়েও ব্যর্থ হয়েছেন ভোজপুরি অভিনেতা নিরাহুয়া ও তেলেগু অভিনেত্রী নবনীত কৌর রানা। পশ্চিমবঙ্গেও বাজিমাত করেছেন তারকা প্রার্থীরা। আসানসোল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে বিজয়ী হয়েছেন শত্রুঘ্ন সিনহা। লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন শতাব্দী রায়, জুন মালিয়া, সায়নী ঘোষরাও। তবে প্রথমবার ভোটের মাঠে নেমেই ছক্কা হাঁকিয়েছেন আলোচিত তৃণমূল প্রার্থী সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান। পশ্চিমবঙ্গে একাধিক আসনে লড়াই হয়েছে তারকার সাথে তারকার। ঘাটালে হিরণ ছিলেন বিজেপি প্রার্থী, আর তৃণমূলের হয়ে নির্বাচন করেছেন দেব। হুগলিতে হয়েছে বিজেপির লকেট চ্যাটার্জি ও তৃণমূলের রচনা ব্যানার্জির লড়াই। দুটি আসনেই দাপট দেখিয়েছেন মমতার দলের প্রার্থীরা। এদিকে বিহারের একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে চমক দেখাতে ব্যর্থ হয়েছেন ভোজপুরি গায়ক পবন সিং। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি ছাড়াও আরও বেশ কয়েকজন আলোচিত প্রার্থী এবার ধরাশায়ী হয়েছেন ভারতের লোকসভা নির্বাচনে। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ হেরেছেন স্বতন্ত্র প্রার্থীর কাছে। আরেক সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও এবার হেরেছেন। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরকে ধরাশায়ী করেছেন কংগ্রেস নেতা শশী থারুর। রাহুল গান্ধীর কাছে হেরেছেন বিজেপির আরেক আলোচিত প্রার্থী কে সুরেন্দ্রন। প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করে বাজিমাত করেছেন সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকও হেরেছেন এবার। এছাড়াও বিজেপির আরও বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এবার নির্বাচনে ধরাশায়ী হয়েছেন। কঙ্গনা রানাউতের কাছে হেরেছে বিক্রমাদিত্য সিং। তিনি হিমাচলের 6 বারের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং ও আসনটির বর্তমান পার্লামেন্ট সদস্য প্রতিভা সিং এর ছেলে। এদিকে আমেথিতে লোকসভা নির্বাচনে দলীয় নেত্রী স্মৃতি ইরানির হারে মাতম চলছে আসনের বিজেপি কর্মীদের মধ্যে। পরাজয় মেনে নিয়ে বুধবার আমেথিতে নেতাকর্মীদের সাথে দেখা করতে যান স্মৃতি। এ সময় তাকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন সমর্থকরা। কান্নায় ভেঙে পড়েন অনেকে। জড়িয়ে ধরে ভক্ত সমর্থকদের সান্ত্বনা দিতে দেখা যায় তাকে। যদিও হেরে যাওয়ার পরও আমেথির জনগণের সেবা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন স্মৃতি ইরানি। গত নির্বাচনে কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসনটিতে এবার বিশাল ব্যবধানে হেরেছেন বিজেপির স্মৃতি ইরানি, তাও আবার সেই কংগ্রেসেরই নেতা কিশোরীলাল শর্মার কাছে। বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পেছনে অনেকেই আঙুল তুলেছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের দিকে। রাজনীতির মাঠে বিরোধীদের কর্মসূচির পাশাপাশি জনমত প্রভাবিত করতে বড় ভূমিকা রেখেছে সামাজিক মাধ্যম। বলা হচ্ছে জনপ্রিয় ইউটিউবারদের বিজেপি বিরোধী প্রচারণার প্রভাব পড়েছে দলটির ব্যালট বাক্সে। যে কজন সরকারের সমালোচনায় সরব ছিলেন তার মধ্যে সবচেয়ে আলোচিত ধ্রুব রাঠি। নেটিজেনরা বলছেন একাই বিজেপির ভিত নাড়িয়ে দিয়েছেন তিনি। ভারতের লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির আশানুরূপ সফলতা না পাওয়ার পেছনে যে কয়টি কারণ আলোচনায়, তার মধ্যে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে এক ইউটিউবারের নাম। বিরোধীদের ঘুরে দাঁড়ানোর এই নির্বাচনের ফল প্রকাশের পর ধ্রুব রাঠি নামের সেই ইউটিউবার রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে উঠে এসেছেন। ট্রাভেল ব্লগের মাধ্যমে ইউটিউবিং শুরু করা রাঠি দীর্ঘদিন ধরেই নিয়মিত মোদির সমালোচনা করে আসছেন। গবেষণার তথ্য বলছে ভারতীয়রা মূলধারা নিউজ চ্যানেলের চাইতে ইউটিউব ও হোয়াটসঅ্যাপে পাওয়া খবর বেশি বিশ্বাস করে, আর তাই রাঠির প্রতিটি ভিডিওই পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। এই ইউটিউবার হয়েছেন অনেক আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামও। শুধু ধ্রুব রাঠি নয়, বিজেপি বিরোধী ক্যাম্পেইন করেছেন ভারতের অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারই। বলা হচ্ছে তাদের এই প্রচারণা প্রভাব ফেলেছে ভারতের নির্বাচনে, কমিয়েছে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে নরেন্দ্র মোদীর সমালোচক হিসেবে যে কয়জন আলোচিত, তার মধ্যে অন্যতম অর্পিতা শর্মা, রবিশ কুমার, প্রজ্ঞা কাপান্নার মতো ইউটিউবাররা। পাশাপাশি ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপেও রয়েছে বিজেপি বিরোধী অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। বিশ্লেষকরা বলছেন কোনো রাজনৈতিক পরিচয় না থাকায় সাধারণ ভারতীয়দের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছেন তারা।
অবশ্য সামাজিক মাধ্যমের এই যুগে জনসমর্থন বাড়াতে সোশ্যাল মিডিয়ায় সরব ছিল রাজনৈতিক দলগুলো। দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টির ইউটিউবে সাবস্ক্রাইবার প্রায় 7 মিলিয়ন, 6 মিলিয়ন সাবস্ক্রাইবার বিজেপির, আর কংগ্রেসের চ্যানেলে এ সংখ্যা 5 মিলিয়নের বেশি। প্রায় 460 মিলিয়ন ভারতীয় ইউটিউব ব্যবহার করেন, যা সারা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এবার ইসরায়েলি সেনাদের উপর হিজবুল্লাহ গেরিলাদের ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য ধরা পড়ল মিসাইলে থাকা ক্যামেরায়, যাতে দেখা যায় ইসরায়েলের একটি ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয় ক্ষেপণাস্ত্র। দৃশ্যপটে মিসাইলটি দেখার সাথে সাথে ছুটে পালাতে থাকে ইসরায়েলি সেনারা। এরপরই বিস্ফোরিত হয় সেটি। লেবাননের সীমান্তবর্তী ইসরায়েলের বিরকাত রিশা সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয় এই হামলা। ছোড়া হয় ইরানের তৈরি অত্যাধুনিক আলমাস মিসাইল। এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই সামরিক ঘাঁটিটি। গাজায় আগ্রাসন শুরুর পর থেকে দফায় দফায় ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। দর্শক, যমুনা আই ডেস্ক এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।